কথা হচ্ছে কি, এই দাঙ্গাটা তো আরএসএস লাগিয়েছিল। আমি বলছি, দাঙ্গা লাগানোর জন্য ওরা মসজিদের সামনে বিভিন্ন পূজার ভাসান হলে এসে সেইখানে ঢ্যাং 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 করে ঘন্টার পর ঘন্টা বাজনা বাজাতো, ইরিটেট করতো দাঙ্গা লাগানোর জন্যে। আর এই দেশভাগের ফর্মুলাটা এরাই বলেছিল, দেশভাগ তো এরা চেয়েছিল। এরা আজকের দিনে বলে না, এই পশ্চিমবাংলা হিন্দুদের বাংলা শ্যামাপ্রসাদ দিয়েছেন, তার মানে তুমি দেশটা ভাগ করলে তো তুমি পশ্চিমবাংলা পেলে। তুমি যদি ভাগ না করতে তাহলে পশ্চিমবাংলাটা বাঁচালে, ওপার বাংলাটাকে বাঁচালে না কেন? তাহলে তো সবটাই রাখতে পারতে। তাহলে জিন্না কোথায় দেশ ভাগ করলো, জিন্না কোথায় দাঙ্গা করলো? তোমরা বাংলাদেশটাকে ভাগ করলে, পাকিস্তানটাকে ভাগ করলে কেন? কারণ পাকিস্তান যদি দেশে থাকতো তাহলে 250 এমপি আরও আসতো। বাংলাদেশ যদি এপারে থাকতো তাহলে আরও 200 এমপি থাকতো। বর্তমান যা মুসলমানদের সংখ্যা তার সঙ্গে 450 এমপি হলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব মুসলমানের হয়ে যেত। সেই জন্য তো তোমরা দেশ ভাগ করলে, দাঙ্গা লাগালে, আর এখন সেই দাঙ্গার দোষ জিন্নাকে দিয়ে দিলে। তাহলে তোমরা ওই নোয়াখালীতেও মার খেয়ে গেছিলে, এপারেও মার খেয়ে গেছিলে। তাহলে কি তখন তোমরা মানে লড়ার মতো ক্ষমতা ছিল না? তাহলে তোমরা স্বীকার করো তোমাদের ওপার বাংলা এপার বাংলা সব জায়গায় তোমরা মারই খেয়ে যাও। এটা বলতে লজ্জা লাগে না? তাহলে তোমার ফাটাকেষ্ট কি করেছিল? কথা হচ্ছে এরা ইতিহাস বিকৃত করছে। দাঙ্গা এরাই করিয়েছিল। দেশভাগের প্রোগ্রামটা ব্রিটিশকে বলে এই শ্যামাপ্রসাদ ভাগ চেয়েছিল, এবং তৎকালীন আনডিভাইডেড বেঙ্গলের হিন্দু মেজরিটি এমএরা ম্যাক্সিমাম দেশ ভাগ চেয়েছিল, নাহলে দেশ ভাগ হতো না। দেশ ভাগ না হলে বাংলা ভাগ হতো না। আসলে দেশ ভাগ বলতে কি, বাংলা ভাগ হয়েছে। তো বাংলাদেশ যেটা হয়েছে সেটা তো বাংলার একটা অংশ, বাংলা ভাগ হয়েছে। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন দেশ ভাগ হোক না হোক বাংলা ভাগ করতেই হবে। আজ আমরা এই যে এখানে যন্ত্রণা ভোগ করছি, গুজরাটিদের, মারওয়াড়িদের যে অত্যাচার, বাংলাদেশটা যদি ভারতের সঙ্গে এক থাকতো তাহলে আমাদের আজকে চোখ রাঙানোর কেউ থাকতো না। ইলেকশনের আগে তো বলতেই পারতো যে আমাদের প্রথম কাজ হবে মানুষকে ইতিহাস জানানো। তাহলে এত লম্বা চওড়া কথা বলার কোনো দরকার ছিল না। তাহলে বলতো আমাদের ক্ষমতায় আসলে প্রথম আমরা গরু কেনা বেচা বন্ধ করে দেবো, তারপরে আমরা মাইকগুলো খুলে নেবো, তারপরে আমরা জিহাদি মুক্ত বাংলা করে দেবো। এগুলো তো ওনাদের ম্যানিফেস্টোতে ছিল না। তো এখন এগুলো বলছে কেন? ওরা মিথ্যা বলে এসছে, চুরি করে এসছে, 4000 ইভিএম পোড়াতে হয়েছে, এসআইআর করে ভোটারদের নাম ডিলিট করতে হয়েছে। এগুলো তো সবাই জানে, কিন্তু তা সত্ত্বেও বলছি এরা বাংলায় থাকতে পারবে না। আজ তো 16 তারিখ, কি খেলা হয়েছে আমি জানি না। আজকে তো যাদবপুর 8B বাস স্ট্যান্ডে ডাইরেক্ট অ্যাকশান ডে ছিল। তো কি অ্যাকশান হয়েছে, কত মানুষ মারা গেছে বা কত জিহাদি মারা গেছে, হ্যাঁ, তো সেইটা আমি এখনও খোঁজ পাইনি, সারাদিন ব্যস্ত ছিলাম, খোঁজ নেবো। তো ডাইরেক্ট অ্যাকশান ডে ওরা 8B বাস স্ট্যান্ডে গিয়ে যাদবপুরের সামনে করছে। ওরা তপসিয়ায় রাখতে পারতো প্রোগ্রাম, মেটিয়াপুরিজে রাখতে পারতো, পাক সার্কাসে রাখতে পারতো, পুলিশ মিলিটারি নিয়েই আসতে পারতো। কটা হিন্দু ওদের সাথ দিত বলুন তো? কোনো হিন্দু মুসলমানের সঙ্গে লড়তে রাজি নয় আজকের দিনে। তারা বলছে আমার রোজগার কোথায়, আমার দোকানটা ভেঙে দিলে সেটার কি হলো, আমার টোটোগুলো রাস্তায় নামবে না, আমার বাচ্চারা কি খাবে? প্রশ্ন তো এইটাই হচ্ছে না। তুমি যে বলেছিলে যে ডিএগুলো ক্লিয়ার করবে, তুমি যে বলেছিলে 7 পে কমিশন লাগু করবে, তুমি বলেছিলে সবাইকে অন্নপূর্ণা দেবে, প্রশ্ন তো এগুলো। প্রশ্ন তো ডাইরেক্ট অ্যাকশান ডে না। ডাইরেক্ট অ্যাকশান ডে কথা বলছে আসল দাবিগুলোকে, প্রতিশ্রুতিগুলোকে গুলিয়ে দেওয়ার জন্য এগুলো করছে। আর এটা সত্যি কথা বলছি, ডাইরেক্ট অ্যাকশান ডে যে লড়বে, হিন্দুরা মুসলমানদের সঙ্গে লড়তে রাজি নয়, তো কারা লড়বে? আজকে এরা বিজেপির ক্ষমতায় আসার পর এই কথা বলছে, তার মানে এটা প্রমাণ করে তারা ভীতু। 80 বছর চুপ করে বসেছিল, 80 বছর তোমার ডাইরেক্ট অ্যাকশান ডে মনে পড়েনি? আবার বলেছি বিজেপি চলে যাওয়ার পর এরা কোথায় লুকাবে খুঁজে পাবেন না, তখন আর বলবে না ডাইরেক্ট অ্যাকশান ডে চাই, সব লুকিয়ে পড়বে। এরা এরকমই ভীতু মাল। আগে বলেছিল যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তারা সবাই পাবে, আর এখন দেখি এ তো 3 মাস সরকার হয়ে গেল, হয়নি। নতুন নতুন নিয়ম, যার নাকি 3 কামরা ঘর থাকবে সে পাবে না, যার আইটি ফাইল থাকবে ট্যাক্স দেবে যাবে না,
কারো স্বামী যদি সরকারি চাকরি করে যে কোনো ব্যাপারে, তার স্ত্রী পাবে না। কেউ যদি আইটি ফাইলের ওনার হয় তাহলে পাবে না। কার বাড়িতে যদি কোনো গাড়ি থাকে তাহলে সে পাবে না। মানে না দেওয়ার 1000টা অজুহাত ওর কাছে রেডি আছে। সিম্পল কথা হচ্ছে, ওরা মধ্যপ্রদেশে দেয়নি, লাডলি বেহেন না কি স্কিম করেছিল, বিহারে 10,000 করে দেবে বলেছিল, তারপরে তো টাকা ফেরতও নিয়েছে আর ঘরও ভেঙেছে, বুলডোজার চালিয়েছে। এরা দেবে না। অন্য কেউ রাতে ডাকাতি করে, রাতে চুরি করে, এরা দিনে ডাকাতি করে, এরা দেবে না, পরিষ্কার কথা। ওর তো থিয়েটার কোম্পানির কাজ। আগে সব কি সব অশ্লীল সব সিরিয়াল সিনেমা করতো, অঙ্গভঙ্গি করতো, ওই যারা খারাপ মহিলা তাদের অভিনয় করতো। কিন্তু ওই যে সত্যি এত খারাপ আইডিয়া ছিল না। কি হৃদয়ে কাবার নয়নে মদিনা কি সব ওইসব বলতো। হ্যাঁ, তো কত বড় ঢঙ্গি যে নৌসাদকে বলতো বিজেপির দালাল, কারণ ডাইরেক্ট বিজেপিতে ঢুকে গেল। এদের কোনো জাত আছে? আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনি বেসাপাড়ায় চলে যান, তাদের একটাই স্ট্যান্ড, তারা একদিন কারো বাড়িতে বউ সেজে থাকে আর আরেকদিন যে বেশ্যাতি করবে তা করে না, কিন্তু তাদের স্ট্যান্ড ক্লিয়ার। এরা তাদের থেকে যে এত নোংরা, মানে যারা বিজেপির বিরুদ্ধে লড়বে বললো বলে বিজেপির মধ্যে ঢুকে গেল, কোন জাতে ফেলবো বলুন তো এদের? আর মানুষও এই মেকআপ করা আর্টিস্টগুলোর প্রেমে পড়ে যায়। এরা মানুষের দোষ, এই নোংরা মহিলাগুলোকে এরা প্রশ্রয় দিয়েছে। ভালো সৎ মানুষ এদের পছন্দ হয় না। একটুকুনি হাত নেড়ে দিল, একটু কোমর দুলিয়ে দিল, বাস পাগলা হয়ে গেল। বোঝো ঠালা এখন। তো এই সাইনি কাল দরকার হলে আবার ওই নয়নে কাবা আর কি যাবো মদিনা এইসব করবে, আবার ওই শুভেন্দু এসে ইফতার পার্টি মাথায় টুপি পরে বসে করবে, আবার করবে এরা। এ তো পাল্টাবে না, বিজেপি এসছে যাবে বলে এসছে, এবং দিল্লির গভর্নমেন্ট 3 মাসে পড়ে যাবে, এত বড় কথা বলে দিলাম। এরা কোথায় যাবে সেইটা তখন ভাবুন, পিকচার ক্লিয়ার হয়ে যাবে 3 মাসে। অতএব সাইনির কথা বলছেন, এখন তো অপমানিত বোধ করবে। ভাই আমাদেরও একটা চরিত্র আছে, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা আত্মসম্মান বোধ আছে। এদের সেটাও নেই। এরা এত নোংরা, আমার কাছে আসলে ভাষা নেই। এদের কতটা নোংরা কি করে বোঝাবো, আমার কাছে ভাষা নেই। ঘুরছে, সামনে উপনির্বাচন আছে, তাতেও রেজাল্ট পাবেন। তবে বিহারের যন্ত্রণা বেশি, অনেক দিন বিজেপির অত্যাচার ভোগ করেছে, তাই তাদের জ্বালা বেশি, তারা প্রতিক্রিয়া বেশি দিচ্ছে। কিন্তু বাংলাতেও হাওয়া ঘুরে গেছে। কিন্তু এখন আপনি বিজেপি ভক্তি মানুষের মধ্যে পাবেন না। আলোচনা করুন, সবল